700 বছরের প্রাচীন ইতিহাস। আমি কি ঠিক শুনলাম? কলকাতা থেকে মাত্র ঘন্টা খানেকের দূরত্বে হুগলি জেলায় একটি গ্রাম, নাম দশঘরা। ইতিহাস কথিত আজ থেকে প্রায় 700 বছর আগে দামোদর নদীর পাড়ে গড়ে উঠেছিল এই গ্রাম। এক সময়ের ব্যস্ত বাণিজ্য কেন্দ্র, বারোদুয়ারি রাজাদের শাসনের সমৃদ্ধ এক জনপদ। এখানেই আমরা দেখব বাংলার ইতিহাসের এক প্রাচীন গাথা। মুঘল পূর্ব বাংলার জমিদারি শক্তি, পরবর্তীতে ঔপনিবেশিক স্থাপত্য আর বাংলার গ্রামীণ শিল্প একসাথে মিশে যাওয়ার গল্প। পরবর্তী অধ্যায়ে 1729 সালে সদানন্দ বিশ্বাস তৈরি করেছিলেন 5 চূড়া বিশিষ্ট গোপীনাথ মন্দির, যার টেরাকোটা ফলকে আজও জীবন্ত হয়ে আছে বাংলার অতীত। আছে রামায়ণ, রাজদরবার আর সাধারণ মানুষের গল্প। এই রাজবাড়ি, রাসমঞ্চ, দুর্গা দালান আর পরে যোগ হয়েছে ঔপনিবেশিক যুগের ঘড়িঘর, ফটক, বাগান, যেন ইতিহাসের দুই অধ্যায় একসাথে দাঁড়িয়ে আছে। দশঘরা বাংলার ইতিহাসের এক গুরুত্বপূর্ণ কেন্দ্রবিন্দু। যদি আপনি সত্যি ইতিহাস ভালোবাসেন, স্থাপত্যের গল্প শুনতে চান আর বাংলার হারিয়ে যাওয়া গ্রামকে নতুন করে আবিষ্কার করতে চান, তাহলে চলুন আজ আমরা হাঁটবো দশঘরার অলিতে গলিতে আর ছুঁয়ে দেখব বাংলার মাটিতে লুকিয়ে থাকা ইতিহাস। 2026-এর দ্বিতীয় রবিবার, প্রবল শীতের প্রবাহর মধ্যে আমরা ইতিহাসের পারদ চড়াতে 3 বন্ধু মিলে অভিযানে নেমেছি। পিছনে আমাদের উজ্জ্বল বাবু, উনি আজকে একটু ইতিহাসবিদ সেজে এসছেন, আর আমাদের ব্যবসায়ী মানুষ। আজকে আমরা যে জায়গাটায় যাচ্ছি সেখানে দুটো পরিবারের জমিদার বাড়ি। আমি যতটুকু ঘাটাঘাটি করে দেখলাম, নথিতে লেখা আছে 700 বছর। তবে গিয়ে আমরা জিনিসটা আরও একটু ভালো করে বোঝার চেষ্টা করব। সেইখান থেকে মাত্র 5 কিলোমিটার দূরে আমাদের শ্রদ্ধেয় সত্যজিৎ রায়ের ঘরে বাইরে শুটিং হয়েছিল, সেইটাও আমাদের আজকে দেখার খুব ইচ্ছা আছে। আমরা ভোরবেলা বেরিয়েছি 8টা সাড়ে 8টার সময়। যথারীতি আমরা দ্বিতীয় হুগলি ব্রিজ পার করে, ডানকুনি পার করে আমরা এখন এগিয়ে চলেছি দশঘরার দিকে। আপাতত আর 30 মিনিটের রাস্তা বাকি, এবং যদিও রাস্তাটা এখন আর এটা হাইওয়ে নয়, এলাম খুব সুন্দর। আগামী রাস্তাটা আশা করি খুব একটা কঠিন হবে না। সামনে যা দেখছি মোটামুটি রাস্তা তো ফাঁকাই আছে, আজকে রবিবার। ধনেখালি থেকে এই রাস্তা দিয়ে আমরা সোজা এলাম, এসে এই চলে যাচ্ছে দশঘরা। এই আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে দশঘরায়, এই গোবিন্দবাটি নাবাডা। চলুন আমরা এগিয়ে যাই। তাহলে আমরা কোন দিক দিয়ে যাবো? রাস্তা আছে, রাস্তা আছে, চলুন। বড় একটা গেট আছে, গরিব মন্দির আছে, দেখবেন ভেতরে ঢুকে যাবেন। এই তোমাদের গ্রামের নাম কি গো? এটা রায়পাড়া বলে। রায়পাড়া বলে? তোমার নামটা বলো একটু। সুভাষ মুর্মু। বাহ, তোমরা কি এখানেই থাকো? এইখানেই থাকি। আচ্ছা, এখানে এই রায়বাড়ি, এটা কি জমিদার বাড়ি? জমিদার বাড়ি। আচ্ছা, এখন কি ভালো পরিষ্কার পরিচ্ছন্ন আছে? এখনো আগের মতন নেই, এখন আগের মতো। ওদের বাড়ির লোকজন আছে এখনো? বাড়ির লোকজন এখানে থাকে না, কলকাতায় থাকে। কলকাতা থাকে? তাহলে আমরা ঢুকবো কি করে, দেখবো কি করে, দেখা যাবে? মানে বাইরে থেকে দেখা হবে। বাইরে থেকে দেখা যাবে? একটু ভেতরে ঢোকার ব্যবস্থা কিছু হবে না? না না না। চল ঠিক আছে, যাই, আমরা দেখা যাক তাহলে। দশঘরার দুটি উল্লেখযোগ্য জমিদার বাড়ি হলো রায়বাড়ি এবং বিশ্বাস বাড়ি। প্রায় 700 বছরের ইতিহাসের দ্বিতীয় অধ্যায় এই দুটি পরিবারই দশঘরার স্থাপত্য, প্রতিপত্তি এবং সামগ্রিক দৃশ্যমানতাকে একটা নতুন উচ্চতায় নিয়ে গেছিল। আমরা প্রথমে রায়বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। পৌঁছালাম রায়দের জমিদার বাড়ি। একটি বিশাল ভিক্টোরিয়ান স্টাইলের প্রবেশপথ, যার পাশে একটি অষ্টভুজাকার ঘড়ির টাওয়ার রয়েছে। প্রবেশপথটিতে সুন্দর স্তম্ভ এবং দুটি সিংহের মূর্তি রয়েছে, এবং ঘড়ির টাওয়ারটির উপরে একটি ইউরোপীয় ধাঁচের কুমারী মূর্তি রয়েছে, এবং এর 8টি দিকের 4টিতে বিশাল ঘড়ি রয়েছে। তবে এখন আর এই ঘড়িগুলো চলে না। শুনলাম একটা সময় নাকি এইখান থেকে প্রায় বহু দূর পর্যন্ত এই ঘড়ির আওয়াজ শোনা যেত। আচ্ছা, আর একটা ব্যাপার, এই গেটটি রাতারাতি একদিনে তৈরি হয়েছিল তখনকার ম্যাজিস্ট্রেট কালেক্টর ব্র্যাডলি বার্ট সাহেবের জন্য। আছে আরও গল্প আছে, চলুন দেখাচ্ছি। ভিতরে গাড়িটা রেখে আবার এই গেটে ফিরে এসে পায়ে হেঁটে দেখাবো ডান এবং বাঁ হাতে কি কি ঐতিহাসিক স্থাপত্যগুলো রয়েছে।
সৌভাগ্যবশত আমাদের আলাপ হলো একজন স্থানীয় প্রবীণ মানুষ শ্রী পার্থসারথী বটব্যালের সাথে, যিনি 10 ঘরার ইতিহাস ভেতর বাহির প্রায় অনেকটাই জানেন। আজ ওনার মুখেই এখানকার বেশ কিছু অজানা তথ্য শুনবো। আপাতত এখানেই গাড়িটা রাখি, আমাদের আবার মেন গেট থেকে শুরু করতে হবে। ফেরত এলাম মেন গেটের দিকে। প্রথমেই বাঁ দিকে যেটা দেখছেন এটি আসলে ছিল একটি নাচঘর, পরবর্তীকালে অবশ্য পোস্ট অফিস হিসেবে ব্যবহার হয়, এবং এর ঠিক সামনে দিকেই সোজা রাস্তাটি বেরিয়ে গেছে ওই ঝিল বাড়ির দিকে, এবং ডান দিকে একটি স্বাস্থ্য কেন্দ্র বানানো হয়েছে। এই ডান দিকেই বিপিন কৃষ্ণ রায়বাবুর 1915 সালে বানানো চ্যারিটেবল ডিসপেন্সারি। শুনলাম 2019 পর্যন্ত চলেছিল, তারপর থেকে বন্ধ রাখা আছে। এই সেই দাতব্য চিকিৎসালয়ের প্রবেশপথের দুটি পাথরের ফলক, যা কিছু বছর আগেও প্রায় এইরকম ছিল। এর ঠিক উল্টো দিকেই একটি প্রাইমারি স্কুল, 25-30 বছর আগে বানানো। এই দু জায়গার করিডোরটা দেখ, এই উঁচু উঁচু গাছগুলো, দুদিকের গাছগুলো, এগুলো কিন্তু বহু প্রাচীন গাছ। এগুলো হচ্ছে পাম গাছ। তখন পুরোনো বনেদি বাড়িতে এই ধরনের গাছ সারি দিয়ে লাগানো হতো। আমরা বারুইপুর থেকে আসার সময় এরকম একটা জায়গাতে দাঁড়িয়ে ছিলাম, মনে আছে? যেখান থেকে আমরা পাম এভিনিউ শব্দটা পেয়েছি। আচ্ছা, এভিনিউ মানে দুদিকে সারি, মানে পাম গাছ। পাম করিডোর। পাম এভিনিউ। আমার একটা প্রশ্ন আছে। কথা অনুসারে 10 ঘোড়া নামকরণের দুটো দিক আছে, জনশ্রুতি বলছে। একটা হচ্ছে ওই 10টা বাড়ি নিয়ে একটা অঞ্চল, সেইটা নিয়ে 10 ঘোড়া, মানে 10টি ঘর নিয়ে 10 ঘোড়া। আরেকটা জনশ্রুতি আছে যে 10টি ঘোড়ার মধ্যে কিছু মুদ্রা বা টাকা পয়সা নিয়ে এখানে কোথাও রাখা হয়েছিল, সেই জন্য 10 ঘোড়া। এই দুটির মধ্যে সত্য কোনটা? 10টা গ্রাম নিয়ে ঘর, 10টা ঘর। হ্যাঁ, তখন হচ্ছে 10 জনশ্রুতি বলে এই পুকুরটাকে খুব গভীর করে কেটেছিল। হ্যাঁ, তার মধ্যে নাকি এখনো পর্যন্ত খরা ফড়া মানে আর এইসব গল্পগুলো খুব তাড়াতাড়ি জনশ্রুতি রটে ছড়িয়ে যায়। এই সোজা রাস্তাটা দিয়ে ঢুকলেই আপনার বাগান বাড়িটা পড়বে। এই সেই বিখ্যাত রায়দের দুর্গা বাড়ি, সামনেই বিশাল গাড়ি বারান্দা, পুরোটাই ব্রিটিশ আমলের আর্টিস্ট্রি। অবশ্য সেটাই স্বাভাবিক, বিপিন কৃষ্ণ রায় সেই সময় ব্রিটিশদের খুব ঘনিষ্ঠ ছিলেন। একটি বাংলো উপহার দিয়েছিলেন বার্ড সাহেবকে। এখানেই বেশ ঘটা করে দুর্গাপূজা হয় এবং সর্বসাধারণের জন্য দ্বার খোলা থাকে। মূল ফটকের ঠিক উল্টো দিকেই পুকুর পাড়ে জমিদারদের কোল বালিশের ডিজাইনের বসার জায়গা করা। তবে অন্দরমহলটি অসাধারণ। আমার এক বন্ধুর এখানকার দুর্গাপূজার অভিজ্ঞতা দারুণ, ওর তোলা কিছু ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম। ইনি আপনার মানে খুবই গরিব ফ্যামিলির ছেলে। আপনার ওনার মা লোকের বাড়ি থেকে ধান কালেকশন করে সেগুলো চাল তৈরি করে দিত। এইবার তখন নীলকাশ সাহেবরা আসতো। এবার নীলকাশ সাহেবরা আসবার পর ওনার সঙ্গে খুব খাতির ছিল নীলকাশ সাহেব। আচ্ছা, বলছে, ও সাহেব আমার ছেলেকে একটা চাকরি বাকরি করে দাও না। জাহাজে কাউকে কাজে ঢুকিয়ে দিয়েছিল। এইখানে ওই রাসমেলার সময় খুব ভিড় হয়। ভিতরে তো দুর্গাপূজা হয়, এটা এখন তো খোলা যাবে না। এই জায়গাটা খুব সুন্দর। দুর্গাবাড়ির পাশেই রাসমঞ্চ একটি ঘেরা ঘরের ভিতরে অবস্থিত। এর দেওয়ালে ইউরোপীয় সৈন্য, কিছু ফুলের নকশা এবং একটা গণেশ মূর্তিও দেখছি। সুন্দর অলঙ্করণ করা হয়েছে। রায় পরিবারের প্রধান দেবতা শ্রীকৃষ্ণ রায়জিউ বাস করেন। সেই থেকে ওনার তিনি ফেরত এসে বলে আমার স্ত্রী মারা গেছে, আর কি আছে, আমার তো কেউ নেই বলে সেই হিসেবে টোটাল বিজনেসটা বিপিন কৃষ্ণ রায়কে দিয়ে চলে যায়। রায় ম্যানশনের শ্রী শ্রী কৃষ্ণ রায় ঝিল নামে একটি জলাশয়ের তীরে বাংলো রয়েছে। প্রবেশপথের ফলকে উল্লেখ করা হয়েছে যে বিপিন কৃষ্ণ রায় এই বাংলোটি তৈরি করেছিলেন এবং 1915 সালে হুগলি জেলার ম্যাজিস্ট্রেট কালেক্টর বার্ডলি ব্র্যাডকে উপহার দিয়েছিলেন। আচ্ছা, এই 10 ঘোড়ার এই বাড়ি, এই যে রায় বাড়ি, এখানে আপনার হিরেডাঙ্কি শুটিং হয়েছে। হ্যাঁ, কি শুটিং? ছেরামের বাগানের এটা কোথায় হয়েছিল? বাগান টোটাল শুটিং এখানেই। হ্যাঁ। আচ্ছা, হ্যাঁ, বাগানটা বারুইপুর থেকে নিয়েছিল। আর বাড়ির অংশটা দীপঙ্করের যে বাড়ি, আপনার দীপঙ্করের বাড়ি, তারপরে হচ্ছে আপনার শম্ভু ভট্টাচার্য
সব এখানে যে সব হ্যাঁ, ইয়ে হ্যাঁ। করছে তপন সিংহর ছবি হ্যাঁ, আছে। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, এখানে হ্যাঁ, তারপরে আপনার হ্যাঁ। হয়েছে আপনার জোড়াদিঘি চৌধুরী পরিবার প্রথম ও শুটিং, আচ্ছা, এটা সেটাও এখানে প্রথম শুটিং উত্তম এই 10 ঘোড়া হ্যাঁ হীরের আংটি হয়েছিল। ঋতুপর্ণর। হ্যাঁ, ঋতুপর্ণ বেশি কিছু মানে টিভি সিরিয়ালই বেশি, এখন হয়, এখন শুটিং হয়। এখনো মাঝে মধ্যে আসে, এসে মাঝে মধ্যে হয় না? করে নিয়ে যায়। রায়দের সিংহদুয়ার দিয়ে ঢোকার সময় আপনাদের দেখিয়েছিলাম নাচঘর, যেটা এখন পোস্ট অফিস এবং নানা স্থানীয় ব্যবসার দোকানঘর। তারই ঠিক আরেকটি প্রবেশপথ হলো এইটি। সেই সময়কার বেশ কিছু মুরাল থাকলেও বেশিরভাগই অবক্ষয় মলিন হয়ে গিয়েছে। এখন নানা অনুষ্ঠানে ভাড়া দেওয়া হয়। এখন দেখছি একটি জন্মদিনের অনুষ্ঠান চলছে। এই যে মন্দিরটা দেখছি, এটা কি বিশ্বাসদের মন্দির? না না না, এটা বিশ্বাসদেরও পুরনো। হ্যাঁ, রায়রা বিশ্বাসদেরও আগে। হ্যাঁ, এই মন্দির ঘরে আসার আগের হ্যাঁ হ্যাঁ, এখানে শিব মন্দির ওপারে ছিল বিশালক্ষীর মন্দির। আচ্ছা, কিন্তু এই মন্দির বহু পুরনো। এই মন্দির বহুত পুরনো। এটা হয়তো বিপিন কৃষ্ণ রায় কিংবা বিশ্বেরা কিছু বিল্ড আপ করতে পারে কিছুটা, হ্যাঁ পরে হ্যাঁ সংরক্ষণ করেছে, কিন্তু এটা অনেক পুরনো। রায়বাড়ির পর এবার আমরা বিশ্বাস বাড়িতে এলাম, এবং রায়বাড়ি আর বিশ্বাস বাড়ি যাওয়া মানে হচ্ছে দুটি ডিস্ট্রিক্টের বর্ডার লাইন। একটা হুগলি এবং বিশ্বাস বাড়ি হচ্ছে বর্ধমান। এবার বর্ধমান রোড মেন রোডের মানে রাস্তার এপার ওপার। প্রথমেই এসে বেশ অনেকটা বিস্তৃত জমি, একটা মাঠের মতো জায়গা, এবং ঢুকেই ডান দিকে হচ্ছে বিশ্বাসপাড়া জগদ্ধাত্রী মন্দির। আশেপাশে জনবসতির পাশাপাশি এরকম খালি একটা বিস্তৃত মাঠ। এইদিকে আপনার একটি ঝিলের মতো পুকুর। প্রায় 700 বছর আগে দশঘরা ছিল বাংলার একটি গুরুত্বপূর্ণ বাণিজ্য এলাকা। দামোদর নদীর শাখা বিমলা এবং কানন্দী নদীর তীরে। এবার দামোদর নদী তার গতি পরিবর্তন করায় ব্যবসায়িক তাৎপর্য হারায় এবং রাজধানী স্থানান্তরিত করা হয় মিদনাপুরে। অতএব তখন এই জায়গাগুলো খালি জমি হিসেবে পড়ে থাকে। 1800 দশকের গোড়ার দিকে বারোদুয়ারি রাজপরিবারের উত্তরসূরি রামনারায়ণ পান চৌধুরীর অনুরোধে জগমোহন দেব বিশ্বাস উড়িষ্যা থেকে যখন 10 ঘরায় বসতি স্থাপন করেন, তখন এই জায়গাটি একটি বিশিষ্ট জনবসতিতে পরিণত হয়। গোপীনাথ নামানুসারে গোপীসাগর দিঘি, এরই পাশে এই হচ্ছে বিখ্যাত বিশ্বাস বাড়ি। দশঘরার বেশিরভাগ স্থানে কেবল ঐতিহাসিক স্থাপনার ধ্বংসাবশেষই রয়ে গেছে, তবুও এই স্থানের আকর্ষণ কোনোভাবেই কমেনি। দশঘরায় আসা পর্যটকদের প্রধান আকর্ষণ হলো মুঘল যুগে নির্মিত বিশ্বাসদের এই গোপীনাথ মন্দির। ডান দিকে যে বাড়িটি দেখছেন সেটি ছিল নহবতখানা, যেখানে সঙ্গীত পরিবেশনার পাশাপাশি উৎসব বা বিশেষ অনুষ্ঠানে সানাই, ঢোল, তবলা ইত্যাদি বাদ্যযন্ত্র বাজানো হতো। এই ভবনটি ছিল বৈঠকখানা, আর এই বৈঠকখানার ঠিক পাশেই লাগোয়া একটি শিব মন্দির। তাতেও বেশ সুন্দর টেরাকোটার কাজ করা আছে। এগিয়ে চললাম বিশ্বাস পরিবারের ভিক্টোরিয়ান স্টাইলের ফিউশন স্থাপত্যে তৈরি করা বড় ভবনটির দিকে। বিশ্বাস পরিবার এই প্রাসাদটিকে প্রশাসনিক ভবন বা কাছারি বাড়ি হিসেবে ব্যবহার করত। অন্যান্য অনেক জমিদার পরিবারের মতো এই প্রাসাদের উপরেও একটি প্রতীক রয়েছে। দেখার বিষয় হলো প্রতীকটিতে সিংহের পরিবর্তে 3টি ঘোড়া রয়েছে। এই বিশাল ভবনটির প্রাঙ্গণে একটি ছোট বর্গাকার দোলমঞ্চ দেখলাম, যার উপর কিছু পোড়ামাটির খোদাই করা আছে। দোলমঞ্চটি একটি উঁচু মঞ্চের উপর অবস্থিত মন্দিরের মতো কাঠামো, যেখানে দোল পূর্ণিমা বা হোলি উপলক্ষে রাধাকৃষ্ণের দেবতাদের পূজার জন্য স্থাপন করা হয়। পাশেই 9টি চূড়াসহ অষ্টভুজাকার রাসমঞ্চ। কার্তিক পূর্ণিমার শুভতিথিতে রাস উৎসবের সময় পূজার জন্য রাধাকৃষ্ণের মূর্তিগুলি ধারণ করে রাখা হয়। শিব মন্দিরের মাঝখানের পথ ধরে এইবার আমরা যাব এই স্থানের প্রধান আকর্ষণ 5টি চূড়া বিশিষ্ট গোপীনাথ মন্দিরের দিকে। কোবরা গ্যাং, বাহ, আন্তর্জাতিক ব্যাপার সব।
পথের পাশে অনেক স্মারক পাথর আছে, যার উপর বিশ্বাস পরিবারের পূর্বপুরুষদের নাম খোদাই করা আছে। সুপারি গাছে ভরা একটি গলি দিয়ে যেতেই মন্দিরের চূড়াটা দেখতে পেলাম। বিশ্বাস পরিবারের একজন সদস্য সদানন্দ বিশ্বাস 1729 সালে এই সম্পত্তিতে 5 স্তম্ভ বিশিষ্ট এই গোপীনাথ মন্দির নির্মাণ করেন। প্রাসাদের ঠিক পিছনেই অবস্থিত মন্দিরটিতে বিশ্বাস পরিবারের প্রধান দেবতা শ্রী শ্রী রাধা গোপীনাথ জিউয়ের একটি মূর্তি রয়েছে। মন্দিরটি দারুণ পোড়ামাটির কাজ দিয়ে সজ্জিত। পশ্চিমমুখী মন্দিরের ত্রিখিলানযুক্ত প্রবেশপথের উপরে 3টি সুসজ্জিত প্যানেল রয়েছে। বাম খিলানের উপরে রামায়ণের দৃশ্য রয়েছে, কিন্তু দুঃখের বিষয় হলো বাম খিলানের বেশিরভাগ প্যানেল সময়ের সাথে সাথেই ধ্বংস হয়ে গিয়েছে। স্থানীয় সূত্রে শুনলাম 1937-38 সালে গোপীনাথ মন্দিরে একটি বিশাল সংস্কার প্রকল্প করা হয়েছিল। কুমোরটুলির একজন কুমোর তারাপদ পালের তত্ত্বাবধানে কুমোরটুলি থেকে আসা কুমোররা প্রায় সম্পূর্ণ নষ্ট হয়ে যাওয়া প্যানেলগুলিকে আসল প্রতিরূপ দিয়ে নতুনভাবে প্রতিষ্ঠা করে। ঠিক সেই কারণেই মন্দিরের কেন্দ্রীয় খিলানগুলি চমৎকার অবস্থায় রয়েছে এবং রামায়ণের রাম রাবণ যুদ্ধের বিস্তারিত চিত্র তুলে ধরা হয়েছে। কেন্দ্রীয় খিলানের টেরাকোটার প্যানেলে রাম, লক্ষ্মণ, রাবণ এবং বানর বাহিনীকে সুন্দরভাবে চিত্রিত করা হয়েছে। এই চিত্রকল্পের আধিক্য থেকে একমাত্র লক্ষণীয় অনুপস্থিতি হলো নৌকা বা জাহাজের কোনো চিত্রায়ন। অবাক করার কিছুই নয়, কারণ বিশ্বাস পরিবারের ভাগ্য 10 ঘরা থেকে অনেক আগেই সরে যাওয়া নদীগুলোর সাথে খুব একটা বেশি জড়িত ছিল না। এর পাশে একটি নাট মন্দিরও আছে, অর্থাৎ এদিক দিয়ে এরপর আমরা রওনা দিলাম চকদিঘির উদ্দেশ্যে। এখান থেকে খুবই কাছে, গাড়িতে ওই মিনিট 10 লাগবে। চকদিঘি পশ্চিমবঙ্গের পূর্ব বর্ধমান জেলার একটি ঐতিহাসিক গ্রাম। ব্রিটিশ রাজত্বের অধীনে চকদিঘি ছিল একটি শক্তিশালী জমিদারি, যেখানে সিংহরায় পরিবার 350 বছরেরও বেশি সময় ধরে রাজত্ব করে। ফরাসি স্থপতিদের দ্বারা নির্মিত 350 বছরের পুরনো কাছারি ভবন চকদিঘি বাগানবাটি একটি কেন্দ্রীয় নিদর্শন, যেখানে একটি দুর্গা দালান রয়েছে যা ঔপনিবেশিক যুগের জাঁকজমক প্রদর্শন করে। বাগানবাটিতে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এবং লর্ড কার্জনের মতো উল্লেখযোগ্য ব্যক্তিদের আতিথেয়তা করা হয়েছিল, যা এর ঐতিহাসিক গভীরতাকে আরও বাড়িয়ে তোলে। এই এসেটটি চলচ্চিত্র নির্মাতা সত্যজিৎ রায় তার আইকনিক চলচ্চিত্র ঘরে বাইরে শুটিংয়ের জন্য এই বাগানবাটিটি ব্যবহার করেছিলেন। সাম্প্রতিককালে দেবের গোলন্দাজ এবং আরও কিছু সিনেমা সিরিয়ালের শুটিংও হয়েছে এখানে। অবশ্য আমাদের দুর্ভাগ্য, বাড়িটি বোধহয় আংশিক বিক্রি হয়ে গিয়েছে এবং শুনলাম পিছনের দিকে কিছু ভাঙার কাজও চলছে। ফটো বা ভিডিও করার অনুমতি নেই। এর মধ্যে স্থানীয় এক ব্যক্তি আমাদের কিছুটা পরিদর্শন করার অনুমতি দেন এবং বাড়িটির সামনে আমাদের 3 জনের কিছু ছবিও তুলে দেন। কিছুটা আশাহত হলেও নাইবা ভিডিও করলাম, কিন্তু পুরো জায়গাটা নিজের চোখে দেখতে পেলাম। এটাই আমাদের একটা প্রাপ্তি। বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। ভিডিওটি কেমন লাগলো জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে পরের পর্বে।